যে আফ্রিকার মানচিত্র, এই মানচিত্রের একদম ডান দিকে সরু যে নীল অংশ, যেটা আরব উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশের মাঝে আছে, দেখো রেড সি লেখা আছে, অর্থাৎ লোহিত সাগর। অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী আফ্রিকা এই পূর্ব দিকের কোনো ভূখণ্ড থেকে ভূ আলোড়নের ফলে বিচ্ছিন্ন হয় এবং সমুদ্রের একটা অংশ, যাকে কবি রুদ্র সমুদ্রের বাহু বলছেন, লোহিত সাগর রূপে আফ্রিকাকে এই এশিয়া মহাদেশ থেকে, ইউরেশীয় মহাদেশ বলবো, ইউরেশীয় মানে ইউরোপ আর এশিয়া, ইউরেশীয় মহাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এই ভূতাত্ত্বিক গঠনের একটা দিক। আর আফ্রিকায় মানুষ সহজে যেত না। ইউরোপীয় মানুষেরা আফ্রিকায় প্রথমে পদার্পণ করতে ভয় পেত, কেননা আফ্রিকা একটা প্রাকৃতিক ঘেরাটোপে নিরাপত্তার মধ্যে ছিল। জঙ্গল, যেহেতু কর্কটক্রান্তি রেখা, 0 ডিগ্রি নিরক্ষরেখা, এগুলো আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গিয়েছে, তাই সেখানে 0 ডিগ্রিতে মানে নিরক্ষীয় অঞ্চলের 5-10 ডিগ্রি ওপর নিচে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে জঙ্গলের সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর বহু বৈচিত্র্যময় প্রাণী কীট পতঙ্গের আবাসস্থল এটি। এবং সেখানকার মানুষেরা নিজেদের মতো করে তাদের নিজেদের জীবনের প্রবাহ বা সভ্যতার প্রবাহ বয়ে নিয়ে যাচ্ছিল। ইউরোপীয়দের প্রভাব মুক্ত হয়েই তারা জীবন ধারণ করত। কিন্তু বুয়রের যুদ্ধের সময় এখান থেকে কৃতদাস সংগ্রহের জন্য যারা এলো, তারা কিভাবে এলো লোহার হাতকড়ি নিয়ে, তাদের পায়ের তলায় কাঁটা মারা জুতো, সেই জুতো দিয়ে তারা মানুষের নিপীড়নের ইতিহাস রচনা করল। আফ্রিকার কর্দমাক্ত মাটি মানে কাদাময় মাটি সেই মানুষের রক্তে পঙ্কিল হলো। এর বর্ণনা দিয়েছেন কবি পরবর্তী অংশে। তাদের নিষ্ঠুরতা নিপীড়নের ইতিহাস থেকে তারা কিন্তু নিজেদের সুরক্ষা দিতে পারল না। ইউরোপীয় মানুষেরা গর্ব করত যে তারা সুসভ্য এবং উন্নত। কবির মনে প্রশ্ন জেগেছিল যে আপাত সভ্যতার অন্তরালে তাদের যে নখ দাঁত লুকিয়েছিল সেগুলো বেরিয়ে এলো। যেভাবে হিংস্র পশুরা গুহা থেকে বেরিয়ে আসে এবং নৃশংস আক্রমণ করে, ঠিক সেইভাবেই আপাত সভ্য বলে গর্বিত ইউরোপীয় মানুষেরা সেই রকম আচরণ অপর মানুষদের প্রতি করল। আফ্রিকার মানুষ অসহায়ভাবে সেই যন্ত্রণার শিকার হলো। এই অংশে পুরো আফ্রিকার অত্যাচারের ছবিটা আছে। কবি নিজের দেশেও এইরূপ অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, সেই জন্য সেই অত্যাচারের ছবির সাথে তিনি নিজের দেশের অত্যাচারের ছবি মিলিয়ে নিতে পেরেছিলেন। তাই এই অংশটা রয়েছে সেই ইউরোপীয়দের সাম্রাজ্যবাদী শক্তির আফ্রিকার ওপর আধিপত্য বিস্তারের ঘটনার বিবরণ। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে কিছু পড়া দরকার আছে। তার পরবর্তী অংশে কবি লিখছেন যে তখন শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলছিল, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখন প্রশ্ন হচ্ছে, আফ্রিকায় কি মন্দির ছিল? আসলে এটা শুধু আফ্রিকার জন্য লেখা কবিতা তা নয়, কবির নিজের চারপাশের যে পরিবেশ সেটাও এই কবিতায় স্থান পেয়েছে। অর্থাৎ তিনি যে দেশে থাকেন সেখানে মন্দিরে পূজার্চনা হয়, শিশুরা মায়ের কোলে নিশ্চিন্তে খেলছিল, কিন্তু মানুষ হিংসায় উন্মত্ত, সেই হিংসার নিদর্শন তারা আফ্রিকার বুকে রেখে গেল। কবিতাই বলছেন ক্ষমা করা ছাড়া আর কোনো পথ নেই মানুষের মুক্তির। কবিতাই মানুষকে আহ্বান জানাচ্ছেন আফ্রিকার হয়ে ক্ষমা চাইতে আফ্রিকার কাছে।